মহালয়ার ভোরবেলায় যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুরে বেজে ওঠে আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরি, ধরণীর বহিরা আকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। কি শুনে মনে হচ্ছে তো যে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের কথা আমি এখন কেন উচ্চারণ করছি? মহালয়ার সকালবেলায় ভোরবেলায় যখন আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই স্তোত্রটা শুনি এবং সেই স্তোত্রটাই যখন দুপুরবেলা ইউটিউবে শুনি, তখন দুটোর কথার মাধ্যমে দুটোর অনুভূতিতে অবশ্যই পার্থক্য আছে। ভোরবেলার সেই সুরের মধ্যে, সেই সৌন্দর্যের মধ্যে যেন আমরা একটা অন্য অনুভূতি খুঁজে পাই। সেটিই হলো ওয়াল্টার বেঞ্জামিনের। আজকে আমরা পড়ব অরা। সেই ওয়াল্টার বেঞ্জামিনের যে থিওরি, সেই থিওরিতে আমরা জানতে পারবো অরা কি, কিভাবে সেটা বর্তমান মিডিয়ার জগতে প্রায় হারিয়ে গেছে, এবং সেই বিষয় সম্পর্কে আমরা আজকে ডিটেলসে জানব। ওয়াল্টার বেঞ্জামিনের এই যে বিষয়গুলোকে আমরা প্রধানত 7টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে কি ইন্ট্রোডাকশন পোর্শনে আমরা জানবো হু ওয়াজ ওয়াল্টার বেঞ্জামিন অ্যান্ড হোয়াই ডাজ হি ম্যাটার। ওয়াল্টার বেঞ্জামিন কে ছিলেন এবং কেন তিনি প্রাসঙ্গিক। 2 নম্বরে দ্য অরা অফ আর্ট, হোয়াই অরিজিনাল ফিল স্পেশাল, কেন অরিজিনাল জিনিসটাই আসল অনুভূতি জাগায়, কেন সিমলায় গিয়ে ঠান্ডা বরফে দেখার অনুভূতি আর মোবাইলে বা সিনেমাতে বা টিভিতে সেই বরফ দেখার অনুভূতি সম্পূর্ণ আলাদা। 3 নম্বর হচ্ছে মেকানিক্যাল রিপ্রোডাকশন, হাউ মডার্ন টেক চেঞ্জড আর্ট ফর এভার, কীভাবে শিল্পটা আধুনিক যুগের প্রযুক্তিবিদ্যা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিচ্ছে। 4 নম্বরে রিচুয়াল ভার্সেস পলিটিক্স, রিচুয়াল ভার্সেস পলিটিক্সে কী দেখতে পাবো, হাউ দ্য পারপাস অফ আর্ট চেঞ্জ, কীভাবে শিল্পের উদ্দেশ্য সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। 5 নম্বরে দেখব আর্ট পলিটিক্স অ্যান্ড ডিস্ট্র্যাকশন, কীভাবে বর্তমানে আমরা মিডিয়াকে ক্রমাগত ব্যবহার করার ফলে আজকে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে পড়ছি। 6 নম্বরে দ্য অ্যাঞ্জেল অফ হিস্ট্রি কি, হোয়াই প্রোগ্রেস ইজ নট অলওয়েজ গুড, কেন সবসময় কখনো কখনো অগ্রগতি ভালো হয় না, এবং এটাকে আমরা সামারির মাধ্যমে একটা পেজে বুঝবো। যদি আপনারা এই টোটাল জিনিসটা দেখতে না চান তাহলে একবারে সামারি পেজে যেতে পারেন। তাহলে প্রথমে হু ওয়াজ ওয়াল্টার বেঞ্জামিন। ওয়াল্টার বেঞ্জামিন কে ছিলেন? হি ইজ এ জার্মান ফিলোজফার অ্যান্ড কালচারাল ক্রিটিক, তিনি একজন জার্মান দার্শনিক এবং কালচারাল ক্রিটিক, সাংস্কৃতিক একজন বিশেষজ্ঞ। হি ইজ অলসো দ্য থিঙ্কার হু প্রেডিক্টেড মডার্ন মিডিয়া, তিনি এমন একজন থিঙ্কার, চিন্তাবিদ ছিলেন, যিনি আধুনিক ভবিষ্যতে মডার্ন মিডিয়াটা কিভাবে হবে, কিভাবে কাজ করবে, সেই সম্পর্কে তিনি বলেছিলেন। হোয়াট হ্যাপেন্স হোয়েন টেকনোলজি ক্যান কপি এভরিথিং, কি হবে যখন টেকনোলজি, প্রযুক্তিবিদ্যা সমস্ত কিছুকে কপি করে ফেলবে। ডাজ আওয়ার অ্যাটেনশন স্প্যান গেটস শর্টার, যখন আমাদের কোনো জিনিসের উপরে মনোযোগটা আস্তে 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 কমে যাবে, ছোট হয়ে যাবে। অ্যান্ড ডু উই স্টপ কেয়ারিং অ্যাবাউট রিয়েল অরিজিনাল থিংস, তখন কি আমরা আসল জিনিসগুলোকে উপরে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবো। অর অরিজিনাল থিংস লুজ ইটস ভ্যালু, অথবা অরিজিনাল জিনিসগুলো তার মূল্য আস্তে আস্তে হারিয়ে ফেলবে। সেই সম্পর্কে আজকে আমরা বিস্তৃত জানব। তাহলে প্রথম, দ্য অরা অফ আর্ট। অরাটা কি? দ্য স্পেশাল ম্যাজিক্যাল ফিলিং অফ এ রিয়েল অরিজিনাল অবজেক্ট, যখন আমরা কোনো জিনিসকে অরিজিনাল দেখছি, যখন আমরা কোহিনূর মণিকে অরিজিনাল মিউজিয়ামে দেখছি, বা যখন আমরা কোনো স্পেশাল আর্টকে, যেমন লাস্ট সাপার আর্টকে, বা কোনো মানে অরিজিনাল জিনিসকে, অরিজিনাল পোর্ট্রেট, অরিজিনাল ভাস্কর্য কোনো জিনিসকে দেখছি, সেটার অনুভূতি হলো অরা, যেটা আমরা অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারবো না। এটা কোথা থেকে আসে? হোয়ার ডাজ ইট কামস ফ্রম? ইট এক্সিস্ট ইন এ রিয়েল ফিজিক্যাল প্লেস। আসল যে জিনিসটা আছে, সেই জিনিসটা দেখার পর যে অনুভূতি, সেই অনুভূতি আমাদের খবরের মানে কাগজে, ছবিতে, সিনেমায়
দেখার সেই অনুভূতি এক নয়। ইট হ্যাজ এ রিয়েল হিস্ট্রি, এর একটা বাস্তব ইতিহাস আছে। ইট ওয়াজ মেড অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, অতীতে একটা বিশেষ সময় এটা তৈরি হয়েছিল। মেন আইডিয়া কি, ফটো আর স্ক্রিন কপি ক্যান নেভার হ্যাভ অ্যান অরা। এই প্রত্যেকটা জিনিসের ফটোকপি কিন্তু সেই অরাটা, সেই ফিলিংসটা আমাদের দেয় না। মাউন্ট এভারেস্ট অরিজিনাল দেখা এবং মাউন্ট এভারেস্টের ছবি দেখা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, অরার পার্থক্য আছে। উদাহরণ যেরকম, সিইং দ্য রিয়েল মোনালিসা অ্যাট দ্য মিউজিয়াম ইন প্যারিস ভার্সেস লুকিং অ্যাট পিকচার অফ ইট অন ইউর ফোন স্ক্রিন। অরিজিনালি মোনালিসার ছবি দেখা প্যারিসে গিয়ে এবং সেই ছবিটাই আমরা ফোনে দেখা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যখন ইউ ট্রাভেল টু প্যারিস, তুমি প্যারিসে যাচ্ছ, স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য রিয়েল মোনালিসা, মোনালিসার সামনে তুমি দাঁড়িয়ে আছো, ইউ গেট গুজবাম্পস, তোমার লোম খাড়া হয়ে যাবে। ইউ নো লিওনার্দো দ্য ভিঞ্চি ফিজিক্যালি টাচড দ্যাট এক্স্যাক্ট ক্যানভাস 500 ইয়ার্স এগো। 500 বছর আগে লিওনার্দো দ্য ভিঞ্চি এই ছবিটাকে নিজে থেকে স্পর্শ করেছিলেন। দ্যাট ইউনিক হিস্ট্রি অ্যান্ড প্রেজেন্স ইজ দ্য অরা। এই অনুভূতি, এই ইতিহাসটাই হলো অরা। বাট হোয়েন ইউ লুক অ্যাট এ ফটো অফ দ্য মোনালিসা অন ইনস্টাগ্রাম হোয়াইল সিটিং অন ইউর সোফা, যখন সোফাতে বসে তুমি ইনস্টাগ্রামে দেখছো ছবি, দ্যাট ম্যাজিক্যাল ফিলিংস ডিসঅ্যাপিয়ার, সেই অনুভূতিটা তোমার কোনোদিনই আসবে না। দ্য কপি strips away the aura because it detaches the art from its real time and place. এই কপিটা সেই অরাটাকে ছিনিয়ে নেয়। কেন? কারণ এটা হচ্ছে বিচ্ছিন্ন থাকে আর্ট ফ্রম ইটস রিয়েল টাইম অ্যান্ড প্লেস, যে সময় লেখা হয়েছে, যে জায়গায় লেখা হয়েছে, যে অনুভূতিতে লেখা হয়েছে, সেই সমস্তগুলো বঞ্চিত থাকে। এরপরে আসি মেকানিক্যাল রিপ্রোডাকশন। মেকানিক্যাল রিপ্রোডাকশন কি? ইউজিং মেশিনস টু মেক থাউজেন্ডস অফ পারফেক্ট কপিস অফ আর্ট ইনস্ট্যান্টলি। আমরা আজকের আধুনিক প্রযুক্তিযুক্ত যন্ত্র দিয়ে প্রত্যেকটা ছবির, প্রত্যেকটা জিনিসের আমরা একটা কপি করতে পারি, বিভিন্ন ছবি তৈরি করতে পারি। কিন্তু সেটা কোনো মতেই অরাকে রিপ্রেজেন্ট করে না, সেই অরা যে অনুভূতিটা দেয় না। যেমন ক্যামেরা, প্রিন্টিং প্রেস, মুভিজ, প্রজেক্টরস, এই সব দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসের একটা ছবি তৈরি করতে পারি, কিন্তু সেটা কোনো মতেই অরা রিপ্রেজেন্ট করে না। যেমন আমরা অতীতে কি করি, আর্ট ওয়াজ রেয়ার অ্যান্ড হার্ড টু রিচ। শিল্পটা খুবই কদাচিৎ, একটি মোনালিসা আছে এবং সেখানে পৌঁছানোটা খুব কষ্টকর, সেই অনুভূতিটা পাওয়াটা যথেষ্ট কঠিন। কিন্তু বর্তমানে টেকনোলজি ডেস্ট্রয়স দ্য অরা, সেই অনুভূতিটা নষ্ট করে দিচ্ছে। যখন মোনালিসার ছবি বারবার বিভিন্ন জায়গায় খুব সহজেই পাওয়া যাচ্ছে, তখন তার অরিজিনাল অনুভূতিটা আস্তে আস্তে আমাদের মন থেকে চলে যাচ্ছে। বা যে ব্যক্তি যখন এই ক্যামেরা, প্রিন্টিং প্রেস এগুলো তৈরি হয়নি, তখন অরিজিনালি মোনালিসার ছবি দেখতে পাওয়াটা দুঃসাধ্যের ব্যাপার, এবং মনের ভিতরে যে সেই দেখতে পাওয়ার আকুতি, সেই জিনিসটা অরাকে তার মর্যাদা বাড়িয়ে দেয়। কিন্তু বর্তমানে এটা কি করে, এটা সবার কাছে অ্যাভেলেবল করে দেয় যাতে সবাই সেটা দেখতে পায়। উদাহরণ কীরকম? অ্যাটেন্ডিং এ লাইভ মিউজিক্যাল কনসার্ট ভার্সেস লিসেনিং টু এ সং অন স্পটিফাই। স্পটিফাইতে গান শোনা আর অরিজিনাল মিউজিক্যাল কনসার্টে গিয়ে অরিজিনাল গান শোনা, দুটোর মধ্যে পার্থক্য আছে। ইমাজিন মিউজিক ইন দ্য ওল্ড ডেজ, পুরোনো দিনের মিউজিকের কথা ভাবো। ইফ ইউ ওয়ান্টেড টু হেয়ার এ সং, ইউ হ্যাড টু ফিজিক্যালি গো টু দ্য থিয়েটার হোয়ার মিউজিশিয়ানস ওয়ার প্লেয়িং লাইভ অন স্টেজ। যেখানে তোমাকে সশরীরে পৌঁছাতে হবে সেই ক্ষেত্রে যেখানে মিউজিশিয়ানরা গান গাইছেন। ইট ওয়াজ রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ, এটা সাধারণত হয়ে ওঠে না এবং প্রচুর মহার্ঘ, প্রচুর এক্সপেন্সিভ, টাকা পয়সা প্রচুর লাগবে। টুডে ইউ ক্যান স্ট্রিম দ্যাট এক্স্যাক্ট সেম সং অন স্পটিফাই। বর্তমানে তুমি সেই গানটাই স্পটিফাইতে শুনে নিতে পারো, হোয়াইল ব্রাশিং ইউর টিথ অর রাইডিং দ্য বাস, যখন তুমি দাঁত মাজছো অথবা তুমি বাসে যাত্রা করছো। ইয়েস,
Listening on the headphones loses the magical aura of being at live concert. লাইভ কনসার্টের যে অরাটা সেটা আমরা কানে যখন শুনছি তখন তার সৌন্দর্যটা, তার অনুভূতিটা, তার ইমেজটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাট বেঞ্জামিন সেড দিস ইজ অ্যাকচুয়ালি এ গুড থিং। এটা একদিক থেকে ভালো। কেন? বিকজ আর্ট ইজ নো লঙ্গার জাস্ট ফর রিচ পিপল। যাদের টাকা আছে তারাই কনসার্টে যাচ্ছে এবং গান শুনতে পাচ্ছে, যাদের টাকা আছে তারা প্যারিসে গিয়ে মোনালিসার ছবি দেখতে পাচ্ছে। কিন্তু বর্তমানে কেবলমাত্র তারাই টিকিট কিনতে পাচ্ছে, কিন্তু টেকনোলজি সেট আর্ট ফ্রি সো দ্যাট এনি ওয়ান ক্যান এনজয় ইট এনিহোয়ার অ্যাট এনি টাইম। কারণ প্রযুক্তিবিদ্যা কি করেছে, সেই শিল্পটাকে সবার কাছে ফ্রি করে দিয়েছে, যাতে করে যে কেউ সেই সৌন্দর্যটাকে, সেই আর্টটাকে উপলব্ধি করতে পারে, উপভোগ করতে পারে এবং আনন্দ পেতে পারে যেখানে খুশি, যে কোনো সময়। এরপরে আসি রিচুয়াল ভার্সেস পলিটিক্স। কীরকম জিনিস? রিচুয়ালসটা কি? ওল্ড রোল অফ আর্ট। আর্টের যে আগের কি ভূমিকা ছিল? আর্ট ওয়াজ হিডেন অ্যাওয়ে ইন চার্চেস অর টেম্পলস। টেম্পল এবং চার্চে আর্টগুলোকে লুকিয়ে রাখা হতো। ইউজড ফর ওয়ারশিপ, কেবলমাত্র পুজোর জন্যে, ম্যাজিক অর শোয়িং অফ ওয়েলথ, অথবা আর্টটাকে দেখানো হতো যে সেটা একটা সম্পদের, সে সম্পদশালী উচ্চবিত্ত ধনী পরিবারের মানুষ বা ধনী পরিবার, সেটা এমন একটা ছবি যেটা বাজারে নিলাম হয়েছে কয়েক কোটি টাকা। যখন কোনো ব্যক্তি তার ঘরে সেই ছবিটা টাঙিয়ে রাখবে এবং সেই ছবিটার দাম যখন এক্সপেন্সিভ, তখন সে তার ইমেজটা দেখাতে পারে যে সে ধনী ব্যক্তি। কিন্তু বর্তমানে নতুন ক্ষেত্রে আর্টের ভূমিকাটা কি হয়েছে পলিটিক্সে? আর্ট ইজ এভরিহোয়ার ইন পাবলিক ভিউ। তা সেই যে ছবিটা এখন সব জায়গায় হয়ে গেছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ইউজ টু শেয়ার আইডিয়াস, ইউনাইট পিপল অ্যান্ড চ্যালেঞ্জ পাওয়ার। এবং সেই ছবিটা কি করেছে, মানুষজনকে তাদের নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ করার জন্যে, কিছু মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যে এবং ক্ষমতার আস্ফালন প্রকাশ করার জন্যে হচ্ছে যে ব্যবহার করা হয়। আমরা একটা উদাহরণ দিই, দ্য হোপ পোস্টার, যেটা বারাক ওবামার 2008 সালে আঁকা হয়েছিল। দ্য ওল্ড ওয়ে, আর্ট অ্যাজ সেক্রেট ওয়ারশিপ। আগেকার দিনে ছবিটা একটা পবিত্র পূজার জায়গা দেখা হতো। ইমাজিন এ ট্র্যাডিশনাল ওয়েল পেন্টিং অফ এ কিং অর প্রেসিডেন্ট হ্যাঙ্গিং ইনসাইড এ প্রাইভেট গভর্নমেন্ট প্যালেস। একটা আগেকার দিনে প্রেসিডেন্টের অথবা কোনো রাজার মহামূল্যবান ছবিটা কেবলমাত্র সরকারি প্রাসাদে টাঙানো আছে। অনলি ইম্পর্ট্যান্ট পিপল গেট টু সি ইট। খুব গুরুত্বপূর্ণ মানুষ এগুলো দেখতে পায়। ইউ স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইট কোয়াইটলি। তুমি দাঁড়িয়ে আছো খুব নীরবে। লুক আপ অ্যাট ইট, এবং সেদিকে তাকিয়ে আছো। ই ক্যান নট টাচ ইট, তুমি এটা স্পর্শ করতে পারবে না। মুভড ইট, সরাতে পারবে না। আর টেক ইট হোম, এটা বাড়িতে নিয়ে যেতে পারবে না। ইট জাস্ট স্টেইজ অন দ্যাট অন ওয়াল, সেটা কেবলমাত্র একটা দেওয়ালে টাঙানো আছে। এবার নিউ আর্ট কিভাবে? আর্ট এজ অ্যাকশন মেগাফোন। কীরকম? In 2008, an artist named Shepard Fairey made a simple red, white, and blue posters of Barack Obama with the word hope at the bottom. বটমে একটা হোপ বলে শব্দ লিখে দেয় এবং বারাক ওবামার ছবিটাতে। বিকজ অফ এর কারণে, মডার্ন টেকনোলজি, প্রিন্টিং অ্যান্ড দ্য ইন্টারনেট, দ্য আর্টিস্ট ডিড নট কিপ দ্য পেন্টিং ইন এ মিউজিয়াম। শিল্পী এই ছবিটাকে কোনো মতে মিউজিয়ামের ভিতর রাখেনি। হি আপলোডেড দ্য ডিজিটাল ফাইল অনলাইন ফর ফ্রি। সেটা আপলোড করে দেওয়া হয়েছে ডিজিটাল ফাইলে অনলাইনে। মিলিয়ন্স অফ এভরিডে পিপল ডাউনলোডেড ইট। বহুজন মানুষ এটাকে ডাউনলোড করছে। প্রিন্টেড ইট অন হোম প্রিন্টার্স, প্রিন্ট করছে। মেড টি শার্ট করছেন। স্টাক কপিজ অন স্ট্রিট ওয়ালস অল অ্যাক্রস দ্য কান্ট্রি। গোটা দেশের সমস্ত জায়গায় সেটা তার সেই ছবি চিটিয়ে দিচ্ছে। অর্ডিনারি পিপল ইউজ দ্য পোস্টার অ্যাজ রেলস টু শাউট, উই ওয়ান্ট চেঞ্জ অ্যান্ড উই আর ভোটিং টুগেদার। তাহলে এই যে ছবি, একজন প্রেসিডেন্টের ছবি, সেই ছবিটা কোনো সরকারি প্যালেসে না টাঙিয়ে সেটা গোটা সমস্ত জনসাধারণের মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে, যেটা একটা প্রতিবাদের ভাষা হয়েছে, যেটা একটা সাধারণ মানুষের
ভাষা হয়েছে, সেই ছবিটা আর কোনো মতেই উঁচু পদস্থ মানুষদের জন্যে নয়, সেই ছবিটা সবার জন্যে হয়ে গেছে। এই আর্ট, নিউ আর্ট, আর্ট অ্যাজ অ্যাকশন হিসাবে পরিণত হয়েছে। এরপরে আসি আর্ট, পলিটিক্স অ্যান্ড ডিস্ট্রাকশনস। কীরকম? হাউ উই কনজিউম মিডিয়া ডিস্ট্রাকশন। এখনকার দিনে আমরা কিভাবে মিডিয়াটাকে কনজিউম করি। পুরোনো দিনে কি করি? কন্টেম্পলেশন, খুব গভীর চিন্তার সঙ্গে সমস্ত কিছু দেখি। সিটিং কোয়াইটলি ইন এ মিউজিয়াম অর থিয়েটার গিভিং 100% অফ ইউর ফোকাস টু ওয়ান পিস অফ আর্ট। আগেকার দিনে আমরা কোনো শিল্পের উপরে আমরা গভীর চিন্তা করতাম, কারণ সেই ছবিটার উপরে, সেই শিল্পটার উপরে আমরা 100% মনোযোগ দিয়ে ছবিটা দেখি এবং তার ফলে তার প্রতি আমাদের একটা গভীর চিন্তা জন্মায়। নিউ ওয়ে ডিস্ট্রাকশন, ওয়াচিং মুভিজ, ভিডিওস অর স্ক্রলিং সোশ্যাল মিডিয়া হোয়াইল ডুইং আদার থিংস। যখন সিনেমা দেখছি, তারপর ভিডিও দেখছি অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, হোয়াইল ডুইং আদার থিংস, অন্যান্য জিনিসও করছি, তখন আমরা সেই ছবিটা দেখছি। মানে মোনালিসার ছবি দেখছি, দেখতে দেখতে মোবাইল স্ক্রল করছি। তার ফলে কি হলো, কোনো জিনিসটার উপরে আমাদের ফোকাস কিছু থাকে না, আমরা ডিস্ট্রাক্টেড হয়ে পড়ি, আমাদের মন কোনো জায়গায় কন্টেমপ্লেট, গভীর চিন্তা করতে পারে না, কারণ আমাদের ফোকাস খুব কমে গেছে। কিন্তু আগেকার দিনে সেই ফোকাসটা প্রচুর পরিমাণে ছিল। এখানে কি বলা হচ্ছে, মডার্ন টেকনোলজি ট্রেনস আস টু প্রসেস ইনফরমেশন কুইকলি ইভেন হোয়েন উই আর নট ফুললি পেইং অ্যাটেনশন। আধুনিক প্রযুক্তিবিদ্যা কি করছে, আমাদের মনকে এটা শেখাচ্ছে যে আমাদের কি করা উচিত, যে কোনো জিনিসটাকে, কোনো ইনফরমেশন কুইকলি আমাদেরকে প্রসেস করে নিতে হবে এবং আমরা কোনো একটা জিনিসের উপরে পূর্ণ মনোযোগ না দিয়েও আমাদেরকে সেই বিষয়টাকে আয়ত্তে করে নিতে হবে। উদাহরণ কীরকম? স্টার্টিং অ্যাট এ পেন্টিং ইন এ কোয়াইট মিউজিয়াম ভার্সেস স্ক্রলিং থ্রু টিকটক আর ইনস্টাগ্রাম হোয়াইল ওয়াচিং টিভি। বলছে কি, যে আমরা কোনো মিউজিয়ামে গিয়ে কোনো একটা জিনিস দেখছি। থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ ওয়াচ এ মুভি অ্যাট হোম অর স্ক্রল অন ইউর ফোন। ও আমরা টিভিও দেখছি, মোবাইলে স্ক্রলও করে যাচ্ছি। ইউ মাইট বি টেক্সটিং এ ফ্রেন্ড, অথবা কোনো একজন বন্ধুকে মেসেজ চ্যাট করছি। ইটিং স্ন্যাক্স, স্ন্যাক্স খাচ্ছি, আর ওয়াচিং এ ক্লিপ অল অ্যাট দ্য এক্স্যাক্ট সেম টাইম। একই সঙ্গে এত সব কিছু করছি। ইউ আর নট গিভেন 100% অফ ইউর ডিপ ফোকাস টু ওয়ান সিঙ্গেল ইমেজ। একটা ইমেজের প্রতি আমরা কোনো মতে পূর্ণ মনোযোগ দিতে পারি না। ইউ আর কনজিউমিং মিডিয়া ইন এ স্টেট অফ ডিস্ট্রাকশন। তুমি মিডিয়াটাকে কনজিউম করছো কি? ডিস্ট্রাকশন হিসাবে। মানে মিডিয়াটা তখন তোমাকে আর কোনো জিনিসের ফুল ফোকাস করতে দেয় না। যখন মিডিয়া ছিল না, এই সমস্ত জিনিস ছিল না, তখন কি হতো, আমরা কোনো জিনিসটার উপর 100% ফোকাস করতে পারতাম, কিন্তু এখন আর পারি না। বেঞ্জামিন সেট বলছে, দিস ইজ নট নেসেসারিলি এ ব্যাড থিং। এটা আদপে কিন্তু খারাপ নয়। ইট জাস্ট মিনস মডার্ন টেকনোলজি ট্রেনস আওয়ার ব্রেনস টু অ্যাবজর্ব মেসেজ, পলিটিক্যালস, আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন ক্যাজুয়ালি থ্রু হ্যাবিট অ্যান্ড রিপিটেশনস রেদার দেন ডিপ স্টাডি। বলছে এটা আধুনিক প্রযুক্তি কি বলছে, আমাদের ব্রেনকে শেখাচ্ছে কোনো মেসেজ, কোনো পলিটিক্যাল চিন্তাভাবনা এবং ইনফরমেশন ক্যাজুয়ালি সব কিছু নেবে, থ্রু হ্যাবিটস অ্যান্ড রিপিটেশন, বারবার দেখে দেখে এগুলো নেবে, র্যাদার দেন ডিপ স্টাডি। এই সব বিষয়গুলোকে কিন্তু গভীর পড়াশুনো করা, অধ্যয়ন করার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে আসি দ্য অ্যাঞ্জেল অফ হিস্ট্রি। অ্যাঞ্জেল অফ হিস্ট্রি কি? হিস্ট্রি ইজ নট এ স্মুথ লাইন অফ প্রোগ্রেস। ইতিহাস কিন্তু সবসময় রক্তক্ষয়ী হয়, সবসময় লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ইট লিভস এ পাইলস অফ প্রবলেমস বিহাইন্ড। এটা পিছনে ছেড়ে যায় একটা সমস্যার স্তূপ, পাহাড়। দ্য লেসন আমরা কি শিখি? বেটার টেকনোলজি ডাজ নট অটোমেটিক্যালি মেক এ হিউম্যান লাইফ বেটার। আধুনিক প্রযুক্তিবিদ্যা, প্রযুক্তিবিদ্যা আধুনিক মানেই সেটা আমাদের জীবনকে ভালো করবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এসব বোঝাচ্ছি। ইমাজিন দ্য অ্যাঞ্জেল ইজ লুকিং ব্যাকওয়ার্ড অ্যাট হিউম্যান হিস্ট্রি। একজন অ্যাঞ্জেল তার পিছনের ইতিহাস দেখছে। হোয়ার উই সি, যেখানে আমরা দেখি প্রোগ্রেস, দ্য অ্যাঞ্জেল সিজ গ্রোয়িং পাইলস অফ থ্র্যাশ অ্যান্ড ডিস্ট্রাকশন। আমরা যেখানে দেখি প্রোগ্রেস, কিন্তু অ্যাঞ্জেল সেখানে দেখে যে ধ্বংস এবং সমস্যার স্তূপ। এ স্ট্রং স্টর্ম কল প্রোগ্রেস ইজ ব্লোয়িং ফ্রম দ্য পাস্ট। একটা প্রোগ্রেসের বাতাস যে অতীত থেকে বয়ে আসে, ক্যাচিং দ্য অ্যাঞ্জেলস উইংস, অ্যাঞ্জেলের ডানাতে ভর করে, অ্যান্ড পুশিং হিম ব্যাকওয়ার্ড ইন্টু দ্য ফিউচার, এবং তাকে ঠেলে দেয় ভবিষ্যতের দিকে। হি ওয়ান্টস টু স্টপ অ্যান্ড ফিক্স দ্য ড্যামেজ। সে থামে এবং
পিছনের যে সমস্যাটাকে সে ঠিক করতে চেষ্টা করে, বাট দ্য স্টর্ম ইজ টু পাওয়ারফুল। কিন্তু স্টর্মটা হচ্ছে খুবই শক্ত সবল, পাওয়ারফুল। স্টর্মটা হচ্ছে খুবই পাওয়ারফুল। এরপরে আসি, জাস্ট বিকজ অ্যান ইনভেনশন ইজ নিউ, যেহেতু এই ইনভেনশনটা নতুন, সাইনি ডাজ নট মিন ইট মেক্স আওয়ার লাইফস হ্যাপিয়ার অর সেফার। মানে বলছে প্রযুক্তিবিদ্যাটা যেহেতু আমাদের খুবই বর্তমানে হচ্ছে যে নতুন এবং চকচকে, তার মানে এই নয় প্রযুক্তিবিদ্যা আমাদের জীবনকে আরো ভালো এবং নিরাপদ করছে, তা কিন্তু নয়। একটা স্মার্টফোনস গিভস আস ইনস্ট্যান্ট গেমস, ভিডিওস অ্যান্ড মেসেজিং। স্মার্টফোনস আমাদেরকে কি করে, বিভিন্ন ধরনের গেম খেলা, ভিডিওস এবং মেসেজ দেয়। কিন্তু ব্যাড সাইড কি, দোজ সেম ফোনস মেক কাইট স্টে আপ অল নাইট। এই ফোনটাই প্রত্যেকটা বাচ্চাকে রাত্রে জাগিয়ে রাখে, লুজ স্লিপ, ঘুম কমায়, ফিল স্যাড, দুঃখ অনুভব করায়, ফ্রম অনলাইন বুলিং অ্যান্ড গেট ট্রিকড বাই দ্য ফেক নিউজ। এবং তার কি হয় যে অনলাইনে তার সমস্যা, এবং তাকে কি করা হয়, ফেক নিউজ, খারাপ কিছু নিউজ দ্বারাও তাকে কখনো কখনো ট্রিক করা হয়। একটা আধুনিক প্রযুক্তিতে একটা গাড়ির স্পিড করে দেওয়া হলো 200 কিলোমিটার পার আওয়ার। তো গাড়িটা খুবই স্পিডি দৌড়য়, তার ফলে আমরা ভাবলাম যে বাহ, আমরা কি সুন্দর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফেলেছি এবং তার ফলে আমাদের গাড়ি খুব স্পিডে চললো। কিন্তু তার খারাপ দিকটা এটাই যে অতিরিক্ত জোরে চলার ফলে সে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, প্রাণহানি হতে পারে। এরপরে আসছি যে বেঞ্জামিন কি বলছে, বেঞ্জামিন কি সতর্ক হচ্ছে, ডোন্ট গেট ট্রিকড, ছলকলায় পড়ো না। মেকিং স্মার্টার মেশিন ডাজ নট অটোমেটিক্যালি মেক হিউম্যান স্মার্টার অর হ্যাপিয়ার। মেশিন স্মার্টার হয়ে যাওয়া, স্মার্ট মেশিন তৈরি করা মানেই যে মানুষও স্মার্ট হবে, আনন্দিত হবে, এমন কিন্তু নয়। এভরি টাইম উই বিল্ড নিউ টেক, উই হ্যাভ টু ক্লিন আপ দ্য মেস ইট লিভস বিহাইন্ড। প্রত্যেকটা সময় আমরা নতুন প্রযুক্তি ব্যবহার করছি, উই হ্যাভ টু ক্লিন আপ দ্য মেস ইট লিভস বিহাইন্ড, এবং পিছনের দিকে যেটা এই যে প্রযুক্তিবিদ্যাটা যেটা ছেড়ে যাচ্ছে সেটাকে আমাদের প্রতি মুহূর্ত পরিষ্কার করতে হয়। এখন আগে আমরা বাইরে একসঙ্গে বসলে বন্ধু বান্ধবদের আড্ডা, বিভিন্ন ধরনের কথাবার্তা, ইনফরমেশন শেয়ার হয়। এখন দুজন পাশাপাশি বসে থাকা প্রিয় মানুষজনরাও একে অপরের সঙ্গে কথা বলে না। সেই প্রবলেমটা প্রযুক্তিবিদ্যা কিন্তু কোনো মতেই সমাধান করছে না। এবার এই সমস্ত জিনিসগুলোকে একটা নাটসেলে আনলে কি হয়, যে ওরা কি দ্য স্পেশাল রিয়েল ওয়ার্ল্ড ম্যাজিক অফ অ্যান অরিজিনাল প্রজেক্ট। কোনো একটা জিনিস দেখার পর আমাদের মনের ভিতরে যে অরিজিনাল অনুভূতিটা, সেই অনুভূতিটাই ওরা। মোনালিসা যখন আমরা প্যারিসে গিয়ে দেখেছি, আরেকটা ফটোতে, মোবাইল ফোনে ফটো দেখেছি, দুটোর মধ্যে আকাশ কুসুম পার্থক্য থাকে। প্যারিসে যেটা দেখেছি যে অনুভূতিটা, সেটা হচ্ছে ওরা। মেকানিক্যাল রিপ্রোডাকশন, ইউজিং মেশিনস টু মেক থাউজেন্ডস অফ কপিজ ইনস্ট্যান্টলি। মেশিন ব্যবহার করে সহস্র কপি তৈরি করে নেওয়া জন্যে প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা হয়, এবং এই প্রযুক্তিবিদ্যাই বর্তমানের সেই অরাটাকে নষ্ট করছে। প্রিন্টিং 100 কপিস অফ ড্রয়িং ইউজিং এ ক্যামেরা অ্যান্ড প্রিন্টার। এটা প্রযুক্ত করার ফলে অনেক রেপ্লিকা তৈরি হয়ে যাচ্ছে। রিচুয়াল ভার্সেস পলিটিক্স, আর্ট মুভস ফ্রম হিডেন চার্চ প্যালেস টু রুমস ইন্টু পাবলিক হ্যান্ডস। চার্চের যেখানে মহামূল্যবান ছবিটা, সেটা এখন সাধারণ মানুষের হাতের কাছে এসে গেছে। সেক্রেট টেম্পল স্ট্যাচু ভার্সাস এ প্রিন্টেড পোস্টার প্রোটেস্টেড বাই মিলিয়ন্স। ডিস্ট্রাকশন কি, কনজিউমিং মিডিয়া কুইকলি হোয়াইল ডুইং আদার থিংস। যখন অন্য কিছু কাজ করতে করতে মিডিয়াটাকে আমরা দেখি, মানে মোবাইল স্ক্রল করতে থাকি। ওয়াচিং টিকটক ভিডিওস হোয়াইল ইটিং স্ন্যাক্স অ্যান্ড টেক্সটিং ফ্রেন্ডসকে আমরা টেক্সটও করছি, স্ন্যাক্সও খাচ্ছি এবং টিকটকে ভিডিও দেখছি। অ্যাঞ্জেলস অফ হিস্ট্রি, শাইনি নিউ টেক ক্যান লিভ মেসি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস বিহাইন্ড। যত আধুনিক প্রযুক্তিবিদ্যা বেড়ে যাবে, তত যে আমাদের জীবন আরও আধুনিক, আরও সুন্দর হবে, তা কিন্তু নয়। স্মার্টফোন আর ফাস্ট অ্যান্ড ফান, বাট দি অলসো কজ স্ক্রিন অ্যাডিকশন। স্মার্টফোনের ফলে আমাদের মধ্যে মজাদার বিষয় আসে, কিন্তু এগুলো আমাদের মনের ভিতরের স্ক্রিনের অ্যাডিকশনটাও বাড়িয়ে দেয়। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।